করে নিউ ইয়র্ক কেন্দ্রিক বাংলাদেশি আমেরিকানরা তারা এখনো বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্সকে রিপ্রেজেন্ট করেন। বিএনপি, আওয়ামী লীগ, বাংলাদেশিরা এখনো অনেক লোক নানান জায়গাতে আছে। আমাদের বাংলাদেশি যারা ডায়াসপোরা আছে তারা ওনারা এটাকে নিয়ে চিন্তা করেন। ওনারা যেদিন চিন্তা করবেন দেখবেন তখন মোড়টা ঘুরে যাবে। ইন্ডিয়ানরা আমার কাছে মনে হয় যে তারা অনেক বেশি মেইন স্ট্রিম পলিটিক্স, মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্স এর সাথে জড়িত। এই যে মামদানি ঝড় নিউ ইয়র্কের রাজনীতিতে, এটাকে আপনি কিভাবে দেখেন? পৃথিবীতে প্রতিটা মানুষের মনে কেউ না কেউ হিরো আছে। হিরো কিন্তু জোর করে বসাই দিতে পারবেন না। ইউ হ্যাভ টু চুজ ইট, রাইট? জোহরান মামদানি ও আসলে অন্তরটা জয় করে নিছেন। এটা একটা বিরাট বিষয়। জাস্ট একটা বিগিনিং জোহরান মামদানি, এন্ড এটা আপনার অনেক লং রানে যাবে। আমেরিকান মেইন স্ট্রিম পলিটিক্সে বা অ্যাডভোকেসিতে জড়ানোর যেই বাংলাদেশের জন্য ভালো কিছু করবে তার জন্য আমরা অবশ্যই তাকে আমরা হেল্প করব। আপনি যখন এখানে ইনভলভ হবেন আপনি দেখবেন সেখানে আপনি লাভ পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ, আমেরিকা সহ বিশ্বে যে যেখানে বসে আজকে ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদের এই এপিসোডটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি নিজে আমেরিকায় থাকি এবং আমেরিকার রাজনীতিও আমরা বাংলাদেশের রাজনীতির মতো করে কভার করতে চাই। আজকের এই এপিসোডটা আমরা সেই প্রেরণার জায়গা থেকেই করেছি। আজকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে যিনি সংযুক্ত হবেন তাকে আপনারা আগে থেকে জানেন। আমাদের একটি এপিসোডে উনি এসেছিলেন জোহরান মামদানির বাংলাদেশি আন্টি নামে, যিনি বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে খ্যাতি পেয়েছেন, সেই বিখ্যাত শাহানা মাসুম। মিস শাহানা মাসুম, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। জি, শাহানা আপা, প্রথমেই আমরা তো আপনার একটা ছোট পরিচয় দিলামই। বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন মিডিয়াতে আপনাকে জোহরান মামদানি যখন তার বাংলাদেশি আন্টিকে ধন্যবাদ জানিয়েছে, সেই প্রেক্ষাপটে আপনার নামটি চলে এসেছিল বেশ কয়েক মাস আগে জোহরান মামদানির নির্বাচনের বিজয়ী হওয়ার পরপরই। কিন্তু আমরা জানি যে আপনি আমেরিকার রাজনীতি সহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। আপনি কি আপনার এই বিভিন্ন অর্গানাইজেশনে কি রোলে, কি ভূমিকা পালন করছেন, সেটি দর্শকদের উদ্দেশ্যে একটু সংক্ষেপে বলবেন। থ্যাংক ইউ সোহেব ভাই আমাকে ডাকার জন্য। অ্যাকচুয়ালি আমি এই বিশেষ করে ইউনাইটেড স্টেটে আপনার সত্যি পলিটিক্যালি বলেন অ্যাজ এ অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করতে হলে অটোমেটিকলি না কিছু কিছু জিনিসের জোড়ায় যেতে হয়, বিশেষ করে বেশ কিছু অর্গানাইজেশনের সাথে বা কমিটির সাথে। তো আলহামদুলিল্লাহ আই এম ভেরি ফরচুনেট ওই দিক থেকে। তো আমি অ্যাকচুয়ালি এখন যেটা আছি বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, এটা নন প্রফিট অর্গানাইজেশন এবং আমরা পুরোটাই পলিটিক্যাল অর্গানাইজেশন, সেটার এখন আমি জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছি। আর আমার আরও কিছু হ্যাট আছে, কিন্তু আমরা তো হিজাব পরি, আমরা আর বলি না হ্যাট আছে, আমরা বলি উই হ্যাভ সো মেনি ডিফারেন্ট কালার হিজাব। সো দ্বিতীয় যেটা আরেকটা আমি যেটা কাজ করি আমি অর্গানাইজেশন আছে, এটা হচ্ছে পিস অ্যাকশন। পিস অ্যাকশন অর্গানাইজেশনটা অ্যাকচুয়ালি আরম্ভ হয় যখন ভিয়েতনাম ওয়ার মুভমেন্ট হয় তাদের স্টুডেন্ট দিয়ে। দেখেন পৃথিবীতে সব কিছু কিন্তু স্টুডেন্ট দিয়ে আরম্ভ হয়েছে এবং ওই স্টুডেন্টরা এখন প্রায় সবাই 80-র ঘরে, তাদের এজ 70 শেষে 80, এবং এই পিস অ্যাকশন অর্গানাইজেশনটা তারাই আপনার এস্টাবলিশ করেন। আর আমি এটার স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারে বোর্ড মেম্বার হিসেবে আছি। আর আমরা মেনলি যেই কাজটা করি অ্যান্টি ওয়ার, তারপরে আপনার বিশেষ করে যে হিউম্যান রাইট এস্টাবলিশমেন্ট ফর ইন নেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল দোনোটাই এটার সাথে খুবই জড়িত, এবং পলিটিক্যালিও আমরা এই কাজগুলো বেশ করি। আর এরপরে আমি আরও একটা কমিশনের সাথে আমি আছি বেশ অনেক বছর ধরে। মাঝখানে আমি একটু ইচ্ছা করে ব্রেকে ছিলাম, কারণ ওই মেয়রের সাথে আমার এথিক্সের সাথে যাচ্ছিল না বলে। তো আমি প্রতিটা মেয়র, প্রতিটা নেই, এটা অবশ্য এস্টাবলিশ হয়েছে আপনার ব্লাজিয়ার সময়, এবং এটাকে বলা হয় সিভিক্স এঙ্গেজমেন্ট কমিশন।
সো সিভিক্স এঙ্গেজমেন্ট কমিশনের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে আপনার চ্যাটার, নিউ ইয়র্ক সিটি চ্যাটার কমিশন বোর্ড, আর একটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস বোর্ড। তো আমি ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস বোর্ডে তখন থেকে ছিলাম ব্রাজিলের সময়, তারপরে মাঝখানে কিছু যে নেক্সট মেয়ার ছিল সেখানে আমি ছিলাম না, এখন আমি আবার ওটা স্টার্ট করেছি। এবং এইটার একটা বড় জিনিস হচ্ছে কি আমাদের নিউ ইয়র্ক সিটিতে যে বাংলা ভাষাটা দেখছেন, এই বাংলা ভাষাটা আমাদের ব্যালটে ছিল না, ওই কমিশন বোর্ডের মাধ্যমে আসছে। আর আমি সবসময় বাংলা ভাষা আমি সেখানে প্রেজেন্ট করি। আর আমাদের সিটির ওয়েবসাইট থেকে আরম্ভ করে সব কিছুতে বাংলা আছে, আপনি জাস্ট ক্লিক করলেই বাংলা আসে। এইটা তখন থেকে আরম্ভ হয়েছে, তো এইটার সাথে আমি জড়িত আছি। আর আমি ডিএসএ, ডেমোক্রেট সোশ্যালিস্ট যে অর্গানাইজেশন আমেরিকা, তো আমি ওটার সাথে আছি, যেটা জানেন জোহরান, এবং এইবার একটা বিরাট আমাদের রেভলিউশন এবং একটা সাকসেস এনে দিচ্ছে ইউনাইটেড স্টেটে এই আমাদের এই অর্গানাইজেশনটা। জি। আরও ছোট ছোট অর্গানাইজেশন, মানে সরি ইন্টারফেথের সাথেও আমি কাজ করি, এবং ইমিগ্রেশন নিয়ে, তারপরে এডুকেশন নিয়ে, এবং আমাদের বিশেষ করে হিউম্যান রাইটের কাজগুলো আমার অনেক বেশি কাজ করা পড়ে বলতে গেলে এভরি আদার ডেজ। জি আপা, ধন্যবাদ আপনাকে। অনেক অনেক কাজ, এবং আপনার কাজের অনেকগুলো সুফল আমরা দেখতে পাই। যেমন নিউ ইয়র্কের সাবওয়েতে গেলেও দেখা যায় যে যে সিটির যেই পোস্টার গুলো আছে তার বাংলা লেখা আছে, এবং অনেকগুলো যে আপনি যেটা বলেছেন ওয়েবসাইট সহ বিভিন্ন ডিরেক্টরিতে বাংলা লেখা আছে। এটা এটা খুব অ্যামেজিং। যারা বাংলাদেশ থেকে আসেন তারা দেখে বেশ অবাক হয়ে যান, আরে কি ব্যাপার, বাংলা কিভাবে লেখা আছে। তো এগুলো যে কারো না কারো কাজের ফলে হয়, আপনি বা আপনাদের গ্রুপের যে কাজগুলো তার একটা বেনিফিট আমরা দেখতে পাই আর কি। আপা, আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাই, আপনি তো বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছেন, এবং আমরা জানি যে বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বা বাগ খুব গুরুত্বপূর্ণ কাজ করছে আমেরিকার মেইন স্ট্রিম পলিটিক্সে বাংলাদেশিদের সম্পৃক্ততার বিষয়ে বা তাদের একটা অবস্থান তৈরি করার ব্যাপারে। ছোট করে আপা একটু জানি, যেমন আমরা যেটা দেখতে পাই সাদা চোখে, যে বাংলাদেশি আমেরিকানরা বা বিশেষ করে নিউ ইয়র্ক কেন্দ্রিক বাংলাদেশি আমেরিকানরা তারা এখনো বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্স কে রিপ্রেজেন্ট করেন। বিএনপি, আওয়ামী লীগ বা জামাত বা জাতীয় পার্টি এই কেন্দ্রিক তারা খুব ডেডিকেটেড। জ্যাকসন হাইটসে গেলেই দেখা যায় যে তারা সভা সমাবেশ করছে, অনেক সময় উত্তেজনাকর পরিবেশ তৈরি করছে একজন একজনের বিরুদ্ধে। আমরা যদি পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সাথে ইন্ডিয়ান কমিউনিটিকে মিলাই, ইন্ডিয়ান কমিউনিটিতে বিজেপি, কংগ্রেস এদের কোনো শাখা প্রশাখা এখানে আছে কিনা আমি জানি না, আমি কখনো ভিজিবলি আমি দেখি নাই, বা তারা কোনো সভা সমাবেশ করে উত্তেজনা পরিবেশ তৈরি করেছে এটা আমি দেখি নাই। তো ইন্ডিয়ানরা আমার কাছে মনে হয় যে তারা অনেক বেশি মেইন স্ট্রিম পলিটিক্স, মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্স এর সাথে জড়িত। তার একটি প্রতিফলন হচ্ছে যে কংগ্রেসে অ্যাটলিস্ট 6 জন মেম্বার আছেন যারা সামহাউ ইন্ডিয়ান অরিজিন। তাছাড়াও আমরা বিগত অ্যাডমিনিস্ট্রেশনে দেখেছি যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইন্ডিয়ান অরিজিন। এই অ্যাডমিনিস্ট্রেশনে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির মাত্র পদত্যাগকারী যিনি চিফ ছিলেন তুলসি গাবার্ড রিলেটস হারসেলফ টু ইন্ডিয়া সামহাউ। এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওয়াইফ ইন্ডিয়ান। মানে বিভিন্নভাবে মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্সে ইন্ডিয়ান অরিজিনরা অনেক এগিয়ে আছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ হিসেবে আমরা নাই। কতটা অ্যাবসেন্ট আমরা? আপনার কাছে কি কোনো তথ্য উপাত্ত আছে যে মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্সে ইলেক্টেড অফিসিয়াল হিসেবে বাঙালিরা কে কোথায় কিভাবে আছেন, খুব সংক্ষেপে? আসলে আপনার অবজারভেশনটা আসলে খুবই এডুকেশনাল। আই উইশ, এবং আমি দোয়া করি আমাদের বাংলাদেশি যারা ডায়াসপোরা আছে তারা, ওনারা এটাকে নিয়ে চিন্তা করেন। ওনারা যেদিন চিন্তা করবেন দেখবেন তখন মোড়টা ঘুরে যাবে, কিন্তু এটা এখনো ওনাদের চিন্তায় আসতেছেন না। কারণ একটা জিনিস সবসময় আমরা জানি যে আপনি কে, আপনার পরিচয়টা আসবে হচ্ছে আপনি কাদের সাথে মেশেন, আপনার এডুকেশনাল সোর্স কোথার থেকে আসতেছে। এগুলো কিন্তু আপনাকে তৈরি করে, আমাকে তৈরি করে। তো আমরা যখন যেখানে যেভাবে করে যাব, তারপরে আরেকটা হচ্ছে কি আপনাকে ক্রিয়েটিভ মেন্টালিটি হতে হবে, সামথিং চেঞ্জ। আপনি যদি গতানুগতিক একটা ধারার মধ্যে থাকাটা কিনা আপনার কমফোর্ট জোনটার মধ্যেই যদি আপনি ভালো থাকতে চান তাহলে আপনাকে হবে না, আপনি বারবার ওই আপনার কমফোর্ট জোনটা নিয়ে আসবেন। আজকে যখন আলহামদুলিল্লাহ আমরা যেখানে আছি, ইটস নট এ ইজি থিং টু কামস, ইটস এ লস অফ গ্লাস সিলিং উই হ্যাভ টু ব্রেক। বাট এখন আপনি যেটা প্রশ্ন করছেন যে বাংলাদেশিরা এখনো অনেক লোক নানান জায়গাতে আছে, কিন্তু এখানে আপনার নতুন একটা ধারা আসতেছে যেটা হচ্ছে গিয়ে
আপনার কিছু বাংলাদেশিরা আসছেন, বিশেষ করে যারা এখানে জন্ম বড় তাদের মধ্যে, এবং এরা বেশিরভাগ ডিএসএ, যেটা ডেমোক্রেট সোশ্যালিস্ট অর্গানাইজেশনের সাথে জড়িত, তারা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসতেছে ইনশাল্লাহ। এবং আমিও দেখতেছি একটা ভালো, যেমন আমাকে কয়েকদিন আগে একটা মেয়ে কল করছে এবং she wants to run for Congress, and আমি ফার্স্ট থিং আমি জিজ্ঞেস করছি কোন কোন অর্গানাইজেশনের সাথে, এবং সে বলছে ডিএস এর সাথে। আমি গো সিট উইথ ডিএসএ ফার্স্ট, ডিএসএ তোমাকে গাইড করবে, বিশেষ করে আমরা যারা মানে ডায়াসপারারা এখানে আছি, ইমিগ্রেন্টরা আছি, বা তাদের বাচ্চারা আছে। তো এই জিনিসটা আমাদেরকে বোঝে। এই জন্য আমাদের বাংলাদেশি তেমন নাই, আমাদের অল্প কিছু বাংলাদেশি, হ্যাঁ লোকাল লেভেলে বেশ কিছু বাংলাদেশি আছেন, তো সেটাও সংখ্যা অত বেশি না, আমাদের আরও হওয়া উচিত। তো ইনশাল্লাহ হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে কি, আমাদের ধরেন জর্জিয়াতে আছে, তারপরে শিকাগোতে, তারপরে আপনার ভার্জিনিয়াতেও আমাদের একজন মেয়র আছেন। উনি অবশ্য মানে উনি আমাকে মানে ইয়ে করছেন যে উনি একজন মেয়র হয়েছেন, সিটি অত বড় না, তবু উনি একজন আমাদের বাংলাদেশি মেয়র আছেন। এবং আমাদের বাংলাদেশিরা নানান পর্যায়ে ওনারা রান করতেছেন। এবং আমাদের অ্যাকচুয়ালি অ্যাসেম্বলিতে আর স্টেটে যেটা আছে লোকাল, সেটা আপনার জর্জিয়াতে আসছে, শিকাগোতে, অ্যান্ড শিকাগো, আর একটা হচ্ছে গিয়ে ওটা হচ্ছে মিশিগানে ওখানে আছে, অ্যান্ড ভার্জিনিয়াতেও একজন আছেন। এরকম হাতে গোনা আমাদের অল্প কিছু আছে, কিন্তু আমাদের অন্য পর্যায়ে এরা আগায় আসতেছে, বাট স্লো। বাট ইনশাল্লাহ আপনি এই যে এখন একটা ধারা আসছে না এই বছর থেকে, অ্যাকচুয়ালি এটা কয়েক বছর ধরে আরম্ভ হয়েছে, তো এই ধারাটা ইনশাল্লাহ আমাদের এদেরকে নিয়ে আসবে, বাংলাদেশি আমেরিকানদেরকে আরো সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ। জি আপা, আপনি কয়েকজনের নাম উল্লেখ করেছেন, এর মধ্যে নিউ জার্সিতে সম্ভবত ফ্র্যাঙ্কলিন লেইকে ডেপুটি মেয়র বা মেয়র ইলেক্ট, এরকম একজন আছেন বাংলাদেশি তরুণ ফিমেল একজন পলিটিশিয়ান, নামটা এই মুহূর্তে ভুলে গেছি। ইন্টারেস্টিংলি এনাফ, বাংলাদেশে আমি যখন ছিলাম সম্ভবত 2009 সালে, আমি একজন ইউএস কংগ্রেস পার্সনের সাথে মিট করেছি, দেখা হয়েছিল। উনি বাংলাদেশি বংশোদ্ভূত, ইন এ সেন্স যে তার বাবা বাংলাদেশি সিলেটের, তার মা আফ্রিকান আমেরিকান ছিল। হ্যানসন হাসান ক্লার্ক তার নাম, মিশিগান থেকে উনি ইলেক্টেড হয়েছিলেন। উনি সম্ভবত এই মুহূর্তে কংগ্রেস পার্সন নাই, বাট সেই সময়ে যখন আমার সাথে দেখা হয়েছিল তখন উনি ছিলেন। আমি ওনার উইকিপিডিয়া পেজও এখন আপনার সাথে কথা বলতে বলতে দেখলাম, দেখছি আর কি। তো এনিওয়ে, আমাদের কিছু সাফল্য আছে, বাট আমরা যেটা আলাপ করছি যে মানে লার্জলি আমরা অ্যাবসেন্ট। আপা, আমি আপনার কাছে আমাদের যেহেতু সময় সংক্ষেপ, আমি একটু ভিতরে যদি যাই, যে আপনাদের যে অর্গানাইজেশনটা আছে বাগ, বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, আমরা জানি যে নিউ ইয়র্কে এখন একটা মামদানি ঝড় চলছে, ইন এ সেন্স যে জোহরান মামদানি, নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র, এই কিছুদিন আগে যে প্রাইমারি ইলেকশন গুলো হলো, উনি যে কয়জন ক্যান্ডিডেটকে সাপোর্ট করেছেন তারা বিস্ময়করভাবে ভালো করেছে। যাদের জেতার কথা চিন্তা করছিল না তারাও বিপুল ভোটে জয়ী হয়েছে। এই যে মামদানি ঝড় নিউ ইয়র্কের রাজনীতিতে, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে এটা কি লাস্ট করবে, নাকি এটা হঠাৎ করে উঠে আবার হঠাৎ করে চলে যাবে, এরকম একটা মুভমেন্ট, না এটা একটা লং লাস্টিং মুভমেন্ট হিসেবে আপনি দেখেন? নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে, এই আপনাদের যে অ্যাডভোকেসি গ্রুপ আছে, বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, তারা নিউ ইয়র্কের এই মামদানি ঝড় বা মামদানি ক্যাম্পেইন বা মামদানির সাথে কিভাবে অ্যালাইন্ড, কিভাবে আপনারা সম্পৃক্ত, একটু বলবেন কেন? আসলে এই ঝড় আরম্ভ হয়েছে, it's going to be continue inshallah, and it's going to be stay for a long time. তার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে এখন জোহরান মামদানি, ছোট বাচ্চারা তার স্কুলে বিশেষ করে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় দ্য পারসন ইউ লাইকড মোস্ট, ইভেন একটা জুইশের বাচ্চা, মানে ওর একটা একদম হোয়াইট, যারা নিজেদেরকে খুবই হোয়াইট এক্সট্রিমিস্ট হিসাবে দেখে, তাদের বাচ্চারাও জোহরানের ছবি আঁকে, হয়তো তার নিক ফ্যান হিসাবে আঁকায়, হয়তো বা তাকে ওই যে বাচ্চাদের সাথে ও যে প্রেস কনফারেন্স করছে, তারপর বাচ্চাদের সাথে সে সুইমিং পুলে খেলতেছে,
আর সকার তো সে সবসময় খেলতেছে। তো বা এই যে জিনিসটা মনে করে নেন, এইটা ওদের এই বাচ্চাদের অন্তরে আসছে। আপনার আমারও দেখবেন আমরা ছোট্টবেলায় যখন এরকম কোনো হিরো, যেমন আমার মনে হচ্ছে আমি অনেক ছোট ছিলাম, আমার বাংলাদেশের কোনো হিরো বলতে আমার বাবারা যেটা বলছেন সেটার থেকে, আমার বাপ চাচারা যেটা বলছেন সেটার থেকে আমার কাছে আসে হচ্ছে গিয়ে আহ, জিয়া রহমান। কারণ আমি তখন অনেক ছোট, আমি ওনাকে দেখেছি, উনি আমাদের মধ্যে গার্ল স্কাউটে আসতেন। আমার ওই যে জিনিসগুলো এটা আছে, আমি যে আমার একটা এক্সাম্পল দিলাম, এরকম রাইট, রাইট। সবার মনে, পৃথিবীতে প্রতিটা মানুষের মনে কেউ না কেউ হিরো আছে। হিরো কিন্তু জোর করে বসায় দিতে পারবেন না, ইউ হ্যাভ টু চুজ ইট, রাইট? জি। তো তা এখন এরকম মামদানি, জোহরান মামদানি ও আসলে অন্তরটা জয় করে নিছেন। এটা একটা বিরাট বিষয়। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের সেই মার্টিন লুথার কিং সে কত বছর আগে, তারপরে এদিকে আপনার ম্যালকম এক্স, তারাও কিন্তু আমাদের হিরো এই ইউনাইটেড স্টেটে। আর এই হিরো তারা থেকে যাবে, কারণ এদেরকে আপনি ভুলতে পারবেন না। এদেরকে আপনাকে ভুলায় দেওয়ার জন্য ইতিহাসে নানান সময় চেষ্টা করা হয়েছে, কিন্তু ভুলে নাই। তো আলহামদুলিল্লাহ, দিস ইজ, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা জাস্ট একটা বিগিনিং জোহরান মামদানি, অ্যান্ড এটা আপনার অনেক লং রানে যাবে। আসলে জোহরান নিজে তো এটা স্টার্ট করে নাই, এটা এটা কিন্তু আপনি দেখেন এর পিছিয়ে কিন্তু বার্নি স্যান্ডার্স। রাইট। বার্নি স্যান্ডার্স হচ্ছে গিয়ে আমাদের জায়ান্ট, এবং উনি যেটা করছেন এবং ওনার সাথে যারা ছিলেন, এই যে আমি পিস অ্যাকশনের সাথে আছি, আমরা একই অর্গানাইজেশনের, এই বার্নি স্যান্ডার্স অর্গানাইজেশন, এই একই রকম আমরা কাজ করে আসছি। তো এইটা অনেক দূর যাবে। আর আপনি জিজ্ঞেস করছেন যে আপনার আমাদের বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের সাথে জোহরানের সাথে আমাদের সাথে আমাদের রিলেশনটাই অন্যরকম। আমরা ওকে আমাদেরই মানে কি বল, পার্ট অফ আর্টস, মানে ও যখন একদম ইলেকশনে মানে কোনো পলিটিক্সের সাথে ও যে কোনো কিছুতে দাঁড়াবে, কথা বলবে, কোনো একটা ক্যাম্পেইন মানে ইসের ক্যান্ডিডেট হবে, তার আগের থেকে ওর সাথে পরিচয়, এবং ও প্রথম দিক থেকে আমাদের সাথে সবসময় আলোচনা করছে, এবং আমাদের অর্গানাইজেশনের কাজগুলো কুইন্স ভিত্তিক হওয়াতে ও আরো বেশি আমাদের সাথে জড়িত, কারণ ও সবসময় কুইন্সে ছিল। তো কুইন্সে, এখন অবশ্য ম্যানহাটনে, এখন কুইন্সে সে ছিল, ওখানেই সে বড় হয়েছে। তো এই জন্য জোহরানের সাথে আমাদের সাথে আসলেই একটা খুবই ক্লোজ সম্পর্ক আমাদের, মানে, এবং ইনশাল্লাহ এটা থাকবে। আর সবসময় যে সব সম্পর্ক একদম ফলাও হয়ে দেখাতে হয় তা না, কিছু জিনিস আছে এগুলোকে আপনি এক্সপ্লেইন করতে পারবেন না। এবং আলহামদুলিল্লাহ আমরা সো হ্যাপি জোহরান মামদানির সাথে আমাদের সাথে ওই সম্পর্কটা আছে, এবং ও সবসময় রেকগনাইজও করে, এবং এটাও বড় একটা বিষয়। জি, জি আপা। আপা, আমরা জানি যে জোহরান মামদানি, আপনাদের যেই অর্গানাইজেশনটার কথা আমরা বলছি, বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগ, সেটাতে আপনারা প্রতি বছর যারা ইলেকশন করে তাদেরকে আপনার একটা এন্ডোর্সমেন্টের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, বা এন্ডোর্স করেন আপনারা। গত বছর জোহরান মামদানি আপনাদের এই এন্ডোর্সমেন্ট ইভেন্টে ছিল এবং আপনারা তাকে এন্ডোর্স করেছেন। এই বছর যারা প্রাইমারি হলো, আপনাদের অর্গানাইজেশন থেকে আপনারা কাদেরকে এন্ডোর্স করেছিলেন? আমি যেটা জানতে চাই যে আপনাদের এন্ডোর্সমেন্টটা কতটা ফলপ্রসূ, ইন এ সেন্স যে কতজনকে এন্ডোর্স করেছেন, কতজন ইলেক্টেড হয়েছে, এরকম কোনো স্ট্যাটিস্টিক্স বা কিছু আমাদেরকে দিতে পারবেন? আমাদের এন্ডোর্সমেন্ট অবশ্য অনেক বেশি করতে হয়েছে, কারণ আমরা আমরা এন্ডোর্সমেন্ট আবার করি এইভাবে না যে যাকে আমাদের যে এক তো সবাই ওনার ক্যান্ডিডেটরা আমাদের কাছে আসেন, তা সেটা ওরা চান, কিন্তু চেলেই আমরা দেই না, আমরা প্রসেসের মাধ্যমে দিতে হয়। সেটা যেমন আমাদের বাংলাদেশি, প্রথমে আমরা দেখি আমাদের বাংলাদেশি ডায়াসপোরারা কোথায় থাকেন, ওনাদের রেসিডেন্ট কোথায়। ধরেন জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল, ধরেন জ্যাকসন হাইট বা এখানে প্রচুর বাংলাদেশি আছে, লং আইল্যান্ড সিটিতে আছে, উড সাইডে আছে, তখন আমরা ওই জায়গাটাতে যাই, এবং ওই এলাকার যারা আমাদের বাংলাদেশি ভোটাররা আছে এবং আমাদের যে ইস্যুগুলো আছে, ওই ইস্যুগুলো নিয়েই আমরা ওই ভোটারদের সাথে আলোচনা করি, এবং ওইখানকার ভোটাররাও আমাদের সাথে খুবই কমফোর্টেবল যে কোনো বিষয়ে আলাপ করার জন্য। এবং তখন আমরা কোশ্চেনিয়ার তৈরি করি, এবং যেই ক্যান্ডিডেট ওই ওই ডিস্ট্রিক্ট থেকে রান করছে, যেমন এক্সাম্পল মনে করেন একটা অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30 থেকে 7 জন রান করছে, তো 7 জনকেই আমরা কোশ্চেনিয়ার দিব এবং তাদেরকে ইন্টারভিউ করব, এবং আমরা জনগণের সামনে এনে তাদেরকে ইন্টারভিউ করি। তারপরে আমাদের ওই জনগণই আমাদেরকে বলেন যে ওখান থেকে কাকে আমরা দিব, মানে এন্ডোর্স করব। তারপরে আমরা আবার বোর্ডে ওইটাকে আলোচনা করি, এবং বোর্ড আমরা ফাইনাল ডিসিশনটা নিই।
তো এইভাবে করে আমাদের এন্ডোর্সমেন্টগুলো হয়। এই জন্য মনে হয় একটু অনেক মানে লম্বা কাজ। এবং আমাদের কিন্তু সবাই আমরা কি কাজ করি, আমরা কিন্তু এখানে সবাই ভলেন্টারি কাজ করি, মানে প্রো বোনো। উল্টে আমাদের পকেট থেকে পয়সা দেওয়া লাগে গাড়ির জন্য, পার্কিংয়ের জন্য, খাবারের জন্য, এরকম। তো পুরাটাই আমাদের ভলেন্টারি কাজ চলে। আর আমরা এইভাবে করি। এবং এইবার আমরা যাদেরকে এন্ডোর্স করছি তাদের একটা অংশ, বেশ একটা ভালো অংশ আপনার উইন হয়েছে, আবার কিছু অংশ তারা উইন হয়নি। তো আপনার মানে এটা হয়ে থাকে। কিন্তু উইন যারা হয় নাই এর মানে এই না যে তারা আমাদের মানে যারা উইন হয়েছে তারাও কিন্তু আমাদের ফ্রেন্ড। তাদের সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক। হয়তো বা আমরা যখন আমরা এন্ডোর্স করতে পারি নাই তাদের সাথে আলাপ করছি যে প্রসেসটা। এবং একটা ভালো জিনিসকে সবাই কিন্তু পজিটিভলি নেয়। দু একজন হয়তো নেয় না, কিন্তু মেজরিটি সব ক্যান্ডিডেটরা পজিটিভলি নেয় যখন আমরা তাদের আমরা আবার একটা আলাপ করি আমরা কেন নিতে পারছি না কি জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় অংশটা আসছে, আমরা খুবই হ্যাপি। আবার যারা আসে নাই, আমরা কয়েকজনকে আমরা এন্ডোর্স করছি, তারা একদম যেটাকে বলা হয় কাউন্টি মেশিনের সাথে তারা ফাইট করছে এবং তারা এত ভালো রেজাল্ট আনছে এবং তারা উইন হয় না, কিন্তু তাদের রেজাল্ট খুব ভালো হয়েছে এবং তারা একটা ফিল্ড তৈরি করছে। ইনশাল্লাহ উই উইল সি মোর জোহরান অন দোজ ফিল্ড ইনশাল্লাহ নেক্সট টাইম। এই 2 বছরই তো না, নেক্সট 2 বছরের মধ্যে আবার ইলেকশন আসতেছে। জি আপা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার সাথে আরো অনেক বিষয় নিয়ে ভবিষ্যতে বসার আশাবাদ ব্যক্ত করছি। আমি সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, এই অনুষ্ঠানটা যারা দেখছেন, যারা আমেরিকাতে বসবাসরত বাংলাদেশি ডায়াসপোরা প্লাস যারা বাংলাদেশে এখন আছেন, দেখছেন ইন দ্য ফিউচারে তারা কোনো একটি প্রক্রিয়ায় আমেরিকাতে আসবেন, তাদের প্রতি আপনার গাইডলাইন বা অ্যাডভাইস কি? আমেরিকান মেইন স্ট্রিম পলিটিক্সে বা অ্যাডভোকেসিতে জড়ানোর গুরুত্বটা কি? কিভাবে তারা কন্ট্রিবিউট করতে পারবেন? এটা কি? আপনার আপনার মন্তব্য বক্তব্যটা এই ব্যাপারে। আসলে এই দেশে যারা অলরেডি আছে আমি তাদেরকে বলবো যে বাংলাদেশকে আপনারা ভালোবাসেন, কারণ ওটা আমাদের মাতৃভূমি, ভালোবাসতেই হবে। যেই বাংলাদেশের জন্য ভালো কিছু করবে তার জন্য আমরা অবশ্যই তাকে আমরা হেল্প করবো। আমিও তো বাংলাদেশি, নানান ইসের সাথে আমি হেল্প করি। তো কিন্তু আপনার যারা বাংলাদেশকে ফার্স্ট রাখবে না, বাংলাদেশের জনগণের জন্য যাদের মায়া থাকবে না, তারা আপনি যেই পার্টিরই হন সেই পার্টি নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আগে থাকবে, কারণ বাংলাদেশের জন্য আমাদের এই ফিলিংসটা থাকবেই। আর বিশেষ করে যারা আমেরিকায় আসবে তাদের জন্য, এবং যারা আছেন, আমি অ্যাজ এ মুসলমান হিসেবে একটা বিষয় মনে করা দিতে চাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যায়, তো তখন মক্কার মুহাজিররা তারা বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকাতেন এবং ওনারা কোনোভাবে মদিনাকে ভালোবাসতে পারতেছিলেন না। কারণ তারা ওখান থেকে চলে আসছেন, মানে ভালোবাসতে মানে ওরা নিজেকে ওখানে বিলংস ভাবতে পারছিলেন না। ভালো না, ভালো তারা অবশ্যই বেসছিলেন। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন এবং তারা এমনভাবে ভালোবাসেন যে তাদের, এই জন্য আমরা দেখতে পাই যে খুব কম সাহাবীদের কবর হচ্ছে গিয়ে মক্কায় দেন মদিনায়। আমি কেন এটা আনছি যে আমি আর আপনি যেখানে থাকবো ওইটাকে ভালোবাসাই আমার জন্য ফরজে কিফায়া এসে যায়। কারণ ওখানে আপনাকে আমার আমল কিন্তু ওখানেই কাউন্ট করা হবে। এখন এটা আমার ফেইথের দিক থেকে আমি বললাম, আমার ইসলাম বিশ্বাসের থেকে। কিন্তু আমরা যারাই বাংলাদেশ থেকে এই দেশে আসবো, এখন সবাই তো ফেইথটা নিয়ে করবেন না। আপনি এমনি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমেরিকা আসছেন পড়াশোনা করতে, কাজ করতে, বা আপনার ফ্যামিলি আপনাকে স্পন্সর করে নিয়ে আসছে, দ্যাটস ফাইন, বাট ইউ নিড টু বি পার্ট অফ দিস কমিউনিটি। হ্যাঁ, এখানে আমাদের কি করতে হবে, আপনি আর আমি এখানে বসে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের পলিটিক্স নিয়ে এত চিন্তা করে কোনো লাভ হয় না। কিন্তু কী লাভটা, আপনি যখন এখানে ইনভলভ হবেন আপনি দেখবেন সেখানে আপনি লাভ পাচ্ছেন। কারণ আপনার যে রাইটটা দেখেন, আপনার যেখানে বাংলাদেশিরা আছে সব থেকে পোর রাস্তা, ক্লিন রাস্তা না, লাইট ঠিক নাই, একটা ভালো পেডিস্ট্রিয়ান নাই, কোনো কিছু থাকে না। কেন থাকে না? কারণ আমরা ইনভলভ না। আবার দেখবেন কিছু কিছু জায়গায় তারা, এই যে ভাই আপনি আরম্ভ করলেন ইন্ডিয়ান কমিউনিটি দিয়ে, ওনাদেরটা এত ভালো কেন? কারণ ওনারা ইনভলভ। তো আপনাকে চেয়ে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। আর এই দেশটা কারো না, এই দেশটা যদি কারো হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেটা হচ্ছে নেটিভ আমেরিকানদের। এখানে সবাই 3 ভাবে এই দেশে আসছে। কেউ একটা গ্রুপ হচ্ছে গিয়ে যারা এখানকার ইন্ডিজিনাস
ইন্ডিজিনাস আমেরিকান, যেটাকে আমেরিকান ইন্ডিয়ানও ডাকা হয়, আসলে তো ওনারা ইন্ডিয়ান না, নেটিভ আমেরিকান। তারপরে দ্বিতীয়টা হচ্ছে গিয়ে যাদেরকে জোর করে স্লেভ করে এই দেশে নিয়ে আসা হয়েছিল, যেটা আমরা আফ্রিকান ডায়াসপোরা যেটা দেখি, ডায়াসপোরা না, আফ্রিকান আমেরিকান যেটাকে বলা হয়। আরেকটা হচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে, সেটা হচ্ছে যারা আমরা আপনার আসছি তারা নানানভাবে মাইগ্রেশনে আসছে এবং অনেকে এসে থেকে গেছেন বা তারা লিগেল হন নাই, বাট দ্যাটস অ্যানাদার প্রসেস। কিন্তু যারা মাইগ্রেশন হয়ে এখানে আসবে তাদেরকে এই দেশটা কিন্তু তাদেরকে কেউ জোর করে আনতেছে না, তারা নিজের ইচ্ছায় আসতেছে। আসার পরে এখানে আমাদের আপনাকে এস্টাবলিশ হতে হবে, আপনাকে একটা বড় ক্রাইসিসের থেকে যেতে হবে, এটা স্বাভাবিকই এস্টাবলিশ হওয়ার জন্য। কখনো পেপার ওয়ার্কস, কখনো জব, কখনো এই সব কিছু মিলায়। তারপরে আপনার কাজটা হবে আপনার এখানে লোকালের সাথে কাজ করা, আপনার লোকালকে জানা, এবং লোকালকে জানার জন্য আপনার ওখানে যারাই লোকালে আছে সেখানে যান। আপনার কমিউনিটি বোর্ড আছে, আপনার প্রিসেন্ট বোর্ড আছে। আপনি যদি বলেন যে আমি কিভাবে বুঝবো আমার কমিউনিটিতে কে এখানে লোকাল, আপনি ওই দিনই আপনার কমিউনিটি বোর্ড মিটিংয়ে, কমিউনিটি বোর্ডের সাথে যোগাযোগ করেন। প্রতিটা কমিউনিটি বোর্ডই আপনার হচ্ছে কি লোকাল ল মেকার। তো এই জিনিসগুলো খুবই মানে সিম্পল। আপনি আর আমি যদি এটা করি, তাহলে আজকে ভাই যেটা বলছে, কিছু মানুষ, কিছু মানে ডায়াসপোরারা আসছে অল্প, কিন্তু তারা অনেক বেশি অ্যাচিভমেন্ট, কারণ তারা তারা এই সিস্টেমগুলো আরম্ভ করছে এবং ইনভলভ হয়েছে। আমরাও যখন এটা হতে পারবো, ইনশাল্লাহ আমাদের মধ্যে একটা বিরাট চেঞ্জ আসবে। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট টাইম এনিবডি কামস টু ইউনাইটেড স্টেট, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি করবো, আমরা বাংলাদেশি ডায়াসপোরাদের জন্য কাজ করার জন্য বসে আছি, কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ যতদিন আমরা পারবো করে যাব। আমরা নেক্সট জেনারেশনকে আমাদের এই অর্গানাইজেশনটাকে বলে যেতে চাই যে তারাও এই অর্গানাইজেশনটাকে আরও উপরে নিয়ে যাবে, এবং বাংলাদেশি ডায়াসপোরা তাদের এখানে এস্টাবলিশমেন্ট এবং তাদের হক আদায়, যেটা বলে না, রাইটের জন্য কাজগুলো যেন করে যেতে পারে। জি, থ্যাংক ইউ সো মাচ। উইথ দ্যাট পজিটিভ নোট আজকের মতো এখানেই শেষ করছি। ভবিষ্যতে আপনাকে আবার আমাদের দর্শকদের সাথে কানেক্ট করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।